সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। দর্শক, আমাদের মাঝে এমন অনেক ধরনের জটিলতায় আমরা অনেক সময় ভুগে থাকি, যখন দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে বসতে কষ্ট হয়, আবার দীর্ঘ সময় বসে আছি উঠে দাঁড়াতে গিয়ে তীব্র যন্ত্রণা অনুভূত হচ্ছে, ঠিক কোমর এবং পায়ের ওই মিড জয়েন্টেতে। আবার অনেক সময় হাঁটতেও তীব্র ব্যথা অনুভূত হয়। এ ধরনের উপসর্গগুলোকে আমরা বলে থাকি হিপ জয়েন্টে ব্যথা। তবে হিপ জয়েন্টে ব্যথায় কাতরাচ্ছেন এমন ব্যক্তিদের জন্য আমাদের আজকের আয়োজন। যারা এই ধরনের জটিলতায় ভোগ করছেন তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু, এবং ফিজিওথেরাপি এক্ষেত্রে ব্যথা নিরাময়ে কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারে, কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতাফ হোসেন সরকার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, হিপ জয়েন্টে ব্যথা কি কারণে হয়ে থাকে একজন ব্যক্তির? খুব জটিল প্রশ্ন, আর শুধু প্রশ্নটাই জটিল নয়, যিনি হিপ জয়েন্টে ভোগেন, ব্যথায় ভোগেন, ওনার আরও বেশি কষ্ট। এই চলুন আমরা যদি এভাবে ধরি যে আপনি রুগীকে বললাম আপনি পাটা উপরের দিকে ওঠান, পারে না। চিত হয়ে শুয়ে বলছে পাটা বাইরের দিকে নেন, আমরা বলি অ্যাবডাকশন, পারে না। রুগী বলে যে আমি এক কাত থেকে আরেক কাতে শুবো, এই হিপ জয়েন্টের ব্যথার জন্য আমি শুতে পারি না। এগুলো আমরা প্রতিনিয়ত শুনে থাকি রুগীদের কাছ থেকে। তাহলে কি হয়? মেডিকেল সায়েন্স বলছে যে আপনার আর্থ্রাইটিক চেঞ্জ হতে পারে। দিস ইজ দ্য মেইন কালফিট, যেখানে আপনার এই জিনিসটা হয়ে থাকে। এবং এটার সঙ্গে যদি আমরা এটা লাগিয়ে দেই, এটা একটা হলো হিপ জয়েন্ট, এইটা হিপ জয়েন্ট। তাহলে এখানে যদি এই হিপ জয়েন্টের এই মাথায় যদি কোনো কষ্ট থাকে, এটা যখনই মুভ করে, এই বোনটা কিন্তু মুভ করে না। আচ্ছা আচ্ছা, মুভ করে, এটাকে আমরা মেল বোন বলি। তো এই বোনটাকে মুভ করে, যখনই সে মুভমেন্ট করতে যায় তার এখানে নানান রকম কষ্ট আছে, তখনই ব্যথা প্রডিউস করে। আচ্ছা, এখন যে তথ্য আপনাকে দেব বা দর্শক আপনাদেরকে দেব, আপনারা আবার অন্যদিকে চলে যাবেন। কিংবা দর্শক, তাহলে তথ্যটা কি? আমরা তো বললাম এখানে প্রবলেম হলে ব্যথা হয়। জানেন কি? আপনি তো জানবেনই ডাক্তার, এইখানে কোনো কষ্ট নাই, কিন্তু এখানে ব্যথা হয়। মানে এই ব্যথাটি আসলে তাহলে কি কারণে হচ্ছে? ইয়েস, সেই কারণটাই হলো ওই ব্যথাটা তখন আসে হলো এখান থেকে, অর্থাৎ L2, L3, L4 সাপ্লাই টু দ্য হিপ জয়েন্ট। আচ্ছা আচ্ছা, আমরা বিভিন্নভাবে তার মুভমেন্ট করে দেখি, ব্যথা পাওয়া যায় না। এমআরআই করা হচ্ছে, ব্যথা পাওয়া যায় না। কিন্তু ব্যথা তো আসছে ফ্রম L2, L3, L4 থেকে। দ্য মেইন উৎপত্তি যেখান থেকে হচ্ছে, সে এই হিপ জয়েন্টকে প্রভাবিত করছে। ইয়েস। তো সেজন্যে আমি বলবো, আমি এবং আমরা যারা চিকিৎসা করি তাদেরকে একটু সচেতন হতে হবে, তাদেরকে প্রপারলি ফাইন্ড আউট করতে হবে এবং রুগীকে সময় দিয়ে দেখতে হবে। নাড়াচাড়া করেন না, একটু করে দেখেন না কোথায় আছে। এমন নয় কেমন আছেন বলে, কেমন আছেন মানে ব্যথার জন্যই তো আপনার কাছে আসছি, কোথায় ব্যথা বলে আমার এখানে ব্যথা, ও আচ্ছা ঠিক আছে, এই ওষুধটা খেয়ে আপনি চলে আসেন বা এই কাজগুলো করেন, অমুক করেন তমুক করেন, আমার সঙ্গে এক সপ্তাহ পর দেখা করেন, হবে না। প্রপার অ্যাসেসমেন্ট করাটা, অ্যাসেসমেন্ট, ইয়েস, দিস ওয়ার্ড অ্যাসেসমেন্ট ইজ এ মাস্ট। অ্যাসেসমেন্ট টেবিলে আপনাকে রুগীর সাথে সময় দিতে হবে, রুগীর পাকে মুভ করতে হবে, হিপ জয়েন্টকে মুভ করতে হবে, দেখেন যে আপনার মুভমেন্টে তার ব্যথা হয় কিনা। একদিন একটা রুগীকে কিছুই পাই না খুঁজে, বিভিন্ন মুভমেন্ট করে পাই না, পরে ওইটা করা হয় নাই। সেটা কি, যে রুগীকে বলি নেই যে আপনি পাটাকে বাইরের দিকে আনেন। যখন বলছি পাটা বাইরে দেখেন, বলে আমার ব্যথা, এখানে ব্যথা। কেন ব্যথা? পাটা বাইরে নেয় কে? তার নাম আছে তো একটা, একদমই। তাহলে সেই নামটা হলো
গ্লুটিয়াস মিডিয়াস। গ্লুটিয়াস মিডিয়াস মাসল অ্যাবডাক্ট দ্য, এই রিজনের হিপকে অ্যাবডাক্ট করে। এইখানে আমি আপনাকে একটা ইনফরমেশন দিই, এই গ্লুটিয়াস মাসেলের অর্থাৎ অ্যাবডাকশন করতে গিয়ে যে তার ব্যথা, এখানে যদি আপনি এমআরআই করেন খুঁজে পাবেন না। এখানে ফিজিওথেরাপি চিকিৎসকগণ এগুলো বের করতে পারে উইদাউট এমআরআই। তাহলে রুগীর টাকা বেঁচে গেল, অনেক টাকা বেঁচে গেল, অ্যান্ড আপনি রাইট ডায়াগনোসিস করলেন। স্যার এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, কারণ চিকিৎসকদের কাছে গেলে ম্যাক্সিমাম চিকিৎসকের পরামর্শ দিয়ে থাকেন যে এমআরআই করতে হবে, কিন্তু আমাদের দেশে তো ম্যাক্সিমাম রোগীরা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত। তাদের পক্ষে একটা এমআরআইয়ের খরচ বহন করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। সেক্ষেত্রে স্যার এমআরআই না করিয়ে এমন কি কোনো ফিজিওথেরাপিতে বিশেষ কোনো পদ্ধতি রয়েছে যেটির মাধ্যমে আসলে হিপ জয়েন্টে ব্যথা কিনা বা সমস্যাটি কোথায় এটা ফাইন্ড আউট করা সম্ভব? প্রথম উত্তর হলো যে যদি এমআরআই দরকার হয়, ইফ ইট ইজ রিয়েলি নেসেসারি, এটা আপনি এড়াতে পারবেন না, করতে হবে। কিন্তু নেসেসারি নয় আমি করব, দরকার নেই। এখানে আপনাকে একটা সুন্দর ছোট্ট তথ্য দিই। এখানের যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো কন্ট্রাকটাইল স্ট্রাকচার, একটা নন কন্ট্রাকটাইল স্ট্রাকচার। তো আপনি যদি পাটা এখানে রেখে এদিকে আনেন এবং ব্যথা হয়, এটাকে আমরা বলি কন্ট্রাকটাইল স্ট্রাকচার। কন্ট্রাকটাইল স্ট্রাকচার মোস্টলি মাসেল অ্যান্ড টেন্ডন। তাহলে আপনি বাইরের দিকে আনলেন, বাইরের দিকে কে আনে? মিডিয়াস। তাহলে আমরা দেখলাম মিডিয়াসে ব্যথা। আপনি বাইরের দিকে আনছেন কিন্তু আপনার কোনো ব্যথা নেই, তাহলে আপনার কন্ট্রাকটাইল স্ট্রাকচারে ব্যথা নাই, কষ্ট নাই। এখন আমি হাত দিয়ে ধরে যদি নিয়ে আসি তাহলে হবে নন কন্ট্রাকটাইল স্ট্রাকচার, অর্থাৎ প্যাসিভ মুভমেন্ট। এখানে বার্সা থাকে, সেখানে ব্যথা হতে পারে, লিগামেন্টে ব্যথা হতে পারে, মোস্টলি এখানে বার্সাতেই ব্যথা হয়। তাহলে আমি যখনই নিজে ধরে নিয়ে আসলাম আপনার বার্সায় পেইন, তাহলে আপনার জন্যে এমআরআই দরকার হচ্ছে না। তো আপনি তো পেয়ে গেছেন কোথায় প্রবলেম, বার্সায় প্রবলেম। রুগীরা আপনি কিন্তু রুগী আপনাকে দেখেন আরও ইনফরমেশন দেয়। কি ইনফরমেশন? রুগী বলে তার সাইট অফ দ্য পেইন, আমার তো এখানে ব্যথা হচ্ছে, অর্থাৎ এইটা যদি এখানে এরকম লাগানো থাকে, এর উপরে যে এখানে যে বার্সা থাকে, এই বার্সায় সে কষ্ট পাচ্ছে, তাহলে আপনি বার্সার চিকিৎসা করেন, সে ভালো বোধ করবে। বাট আমি কিন্তু আপনার এমআরআই প্রশ্নে দুটো উত্তর দিছি। একটা হলো ইফ ইট ইজ রিয়েলি নেসেসারি, আমরা করব, একদমই করতেই হবে। যাদের ক্ষেত্রে খুবই জরুরি, খুবই জরুরি, এবং যাদের ক্ষেত্রে জরুরি নয় কিন্তু আমরা ফিজিওথেরাপির মাধ্যমে এই অ্যাসেসমেন্টগুলো করলে অনেক ফাইন্ড আউট করা সম্ভব। যদি আপনি বুঝতে পারেন যে আমি তো তার প্যাসিভ মুভমেন্ট আর অ্যাক্টিভ মুভমেন্ট করে তার কোন স্ট্রাকচারে কষ্ট আমরা বের করে ফেলতে পারি, তাহলে ইউ ডোন্ট নিড টু গো ফর দ্য এমআরআই, যাওয়ার দরকার নেই। একদমই। শুধু যে ব্যয়বহুল তা না, সময় তো লাগবে। একদমই। আপনি আজকে আর চিকিৎসা পাবেন না, আপনাকে চিকিৎসা করতে হবে 1-2 দিন পরে, আপনি করে নিয়ে আসার পরে। বাট যখনই আমরা দেখে ফেলাম যে এটা গ্লুটিয়াস মিডিয়াসে প্রবলেম, অর্থাৎ বার্সায় প্রবলেম, তাহলে আমার আর দরকার হবে না। গ্লুটিয়াস মিডিয়াস হলে তার অ্যাক্টিভ স্ট্রাকচার, বার্সা হলে তার প্যাসিভ স্ট্রাকচার। খুব সুন্দর করে আমরা চিকিৎসা করে দিই। এর সাথে যে জিনিসটা থাকে আর আমরা পাই, আপনি এটা মাথায় রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, একটু মাথায় রাখবেন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন মুভমেন্ট করার জন্যে। তো যখনই ব্যথা হয় আমরা মুভমেন্ট করতে পারি না, আমাদেরকে মোবাইল করার জন্য। আপনি মুভমেন্ট করেন, মুভমেন্টে অনেক কষ্ট চলে যায়। যেমন এখানে একটু আপনাকে বলে রাখি, ডিস্ক প্রবলেম, যারা ডিস্কে রিসার্চ করে তারা বলছে ডিস্ক লিভস অন মুভমেন্ট। আচ্ছা আচ্ছা, আপনার ডিস্ক প্রবলেম হয়েছে, আপনি একদম শুয়ে থাকেন, এটা আমরা মানে আমার কাছে যদি তীব্র ব্যথাও হয়, আমার কিছুটা হলে মুভমেন্ট করলেও ওই ব্যথা চলে যাবে, কমে আসবে, কমে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকের আয়োজনে, যে আমরা ব্যথা হয়েছে ওই মাসেলটাকে খুব একটা মুভমেন্ট করাতে চাই না, রেস্ট্রিক্টেড করে রাখি। রেস্ট্রিকশনে মুভমেন্ট না করালে ব্যথার মাত্রা ক্রমাগত বাড়তেই হবে, বাড়বেই। এই যে বাড়ছে এবং আমরা ওষুধ খাচ্ছি, সাময়িকভাবে নিবারণ করছি, কিন্তু মাসেলটাকে মুভমেন্ট করাচ্ছি না, এটা ক্ষতির অন্যতম কারণ। স্যার একটি বিষয় ক্ষেত্রে চলে আসে, যেমন কোনো একটি জায়গায় তীব্র ব্যথা, জয়েন্টে ব্যথা, কিংবা যখনই জয়েন্ট রিলেটেড ব্যথাগুলো হয়, অনেক ক্ষেত্রে পরামর্শ চলে আসে যে এখন সার্জারি করাটা খুব মুখ্য হয়ে দাঁড়িয়েছে।
এবং এই যে সার্জারি করতে বলা হচ্ছে, সার্জারি তো অনেকে করাতে চান না, সেক্ষেত্রে আপনাদের কাছে গেলে এমন কি কোনো ফিজিওথেরাপির চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটির মাধ্যমে সার্জারির বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের এক কথায় উত্তর হলো ফিজিওথেরাপি চিকিৎসা আপনার প্রি অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ আপনার লাগবেই। অপারেশনের আগেও লাগবে, অপারেশনের পরেও লাগবে। এক্ষেত্রে যদি অপারেশন করিয়েও থাকে, অপারেশন পরবর্তী সময়ে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে আমি একটু বলি, তাহলে এই যে যদি আপনার এখানে আমরা বলছি যে হিপ জয়েন্টে এখানে একটা অসুখ হয়, একে বলা হয় সবাই এভিএন বলে পরিচিত, এভাসকুলার নেক্রোসিস। তো এখানে যদি এভাসকুলার নেক্রোসিস হয়, কি হয়, এখানে ব্লাড সাপ্লাই, এখান দিয়ে ব্লাড সাপ্লাই, এখানে ব্লাড সাপ্লাই, এখানে ব্লাড সাপ্লাই, তিনটা ব্লাড সাপ্লাই থাকার পরেও এখানে রক্ত পায় না, তখন এটা হেডটা নষ্ট হয়ে যায়, মোটা হয়ে যায়, ওই যে অ্যাসিটোবোলামের মধ্যে এখানে যে ঢুকে থাকে সে আর থাকতে পারে না, কষ্ট হয়, অনেক মুভমেন্ট কমে যায়। এক্ষেত্রে কিন্তু এভাসকুলার নেক্রোসিস ইউ মাস্ট গো ফর সার্জারি। আচ্ছা আচ্ছা, সার্জারি করে এই হেডটা ফেলে এখানে একটা আর্টিফিশিয়াল হেড লাগাতেই হবে। এই আর্টিফিশিয়াল হেড লাগানোর আগে এটাকে আমরা বলি সার্জারির আগে প্রি অপারেটিভ, সার্জারির পরে পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি লাগবে। কিন্তু দ্য মেইন চিকিৎসা হলো সার্জারি করে হেডটাকে ফেলে দেওয়া। এই আমি চিকিৎসা করব এভাসকুলার নেক্রোসিস, ওখানে এখন প্রচুর ব্লাড সাপ্লাই হবে, এটা আমি দেখিনি আমার প্র্যাকটিসে, 46 ইয়ার্স প্র্যাকটিস দেখিনি। আচ্ছা আচ্ছা, বাট দেখেছি সার্জারি ইজ এ মাস্ট। তাহলে আপনার একটি প্রশ্ন ছিল আমাদের ফিজিওথেরাপির ভূমিকা কি, তাহলে ভূমিকা অপরিসীম, প্রি অ্যান্ড পোস্ট অপারেটিভ লাগবে। এখন যদি আমরা এখানে আসি যে আমরা আরও কী ভূমিকা পালন করি, তখন আমরা এখানে একটু আগে আমরা ভাগ করছিলাম স্ট্রাকচারগুলোকে কন্ট্রাক্টাইল, নন কন্ট্রাক্টাইল। এখন আমরা ভাগ করছি এখানে যে আপনার কষ্ট কি অল্প দিনের না বেশি দিনের। অল্প দিনের যদি কষ্ট হয় তাহলে ফিজিওথেরাপি চিকিৎসা একরকম হয়। আচ্ছা, অ্যাজ ফর এক্সাম্পল, অল্প দিনের কষ্ট হলে আমরা আইস, বরফ দিয়ে আমরা চিকিৎসা করব। বেশি দিনের কষ্ট হলে তখন বরফ অধিকাংশ সময়ই ভালো কাজ দেয় না, তখন আমরা এখানে ওয়ার্ম কম্প্রেশন দিয়ে আমরা চিকিৎসা করি। ওয়ার্ম কম্প্রেশন আমরা আমাদের প্র্যাকটিসে ব্যবহার করি ওয়াক্স প্যাক, ওয়াক্সকে প্যাক করে আমরা এখানে লাগিয়ে আমরা ব্যবহার করি, এটা ওয়ার্ম। তাহলে দুই ভাগে আমরা চলে গেলাম, অল্প দিনের কষ্ট হলে এরকম, বেশি দিনের কষ্ট হলো। এখন এই হিপ জয়েন্টের মুভমেন্ট 6 থেকে 7টা। আচ্ছা আচ্ছা, তখন আমাকে বের করতে হবে যে কোন কোন মুভমেন্টগুলোতে তার প্রবলেম, সেই মুভমেন্টগুলো আমি দেখব। মনে রাখতে হবে এই মুভমেন্টগুলো কিন্তু এক একটি রুগীর জন্য এক এক রকম একটু ভেরিয়েশন হয়। আচ্ছা, আপনার একরকম হতে পারে, আমার একরকম হতে পারে, অনেক বয়সী লোকের একরকম হতে পারে, বাচ্চাদের একরকম হতে পারে, 20 ইয়ার্স পেশেন্টের জন্য একরকম হতে পারে। অ্যাকর্ডিংলি কেমন আছে সেটা দেখে আমরা এটার মুভমেন্টকে বাড়াবো। বাট মাথায় রাখতে হবে এখানে বেশি প্রবলেম ক্রিয়েট করে গ্লুটিয়াস মিডিয়াস। তার ও একটু ভিতরে থাকে মিডিয়াসটা, একে একটু বের করে ওইখানে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়, বাট ট্রাই করলে অনেক সময় পাওয়া যায় এবং রুগীরা ভালো বোধ করে। সে অনুযায়ী আমরা তখন তার চিকিৎসা করব। তাহলে এখন আমরা এই রুগীটা আমরা দেখছি, এখানে একটি খুব ভালো একটি ইনফরমেশান, রুগীরা সাধারণত আমার কাছে অ্যাকুইট স্টেজে খুব একটা আসে না। মানে এটাই সবচাইতে বড় ব্যর্থতা আমাদের, প্রাথমিক পর্যায়ে রোগীদের আমরা আনতে পারছি না, আনতে পারছি না। তো সুতরাং দর্শক শ্রোতা, আপনারা যারা এরকম কষ্ট ভোগেন, ব্যথায় ভোগেন, হাতের নাগালেই তো ডাক্তার। এখন আমাদের দেশে অনেক ডাক্তার, অনেক স্পেশালিস্ট, যেটা 1972-73 ছিল না। একদমই 50-54 বছর পরে এখন তো অনেক স্পেশালিস্ট। একটু যদি আমরা বলি যে একটা ওপেন হার্ট সার্জারির জন্যে আমাদের বন্ধু রাষ্ট্রের পাশে অনেক দূরে বা কাছে যেতে হতো,
এখন আমাদের দেশে উন্নত চিকিৎসা পদ্ধতি, অনেক উন্নত চিকিৎসা পদ্ধতি। আমাদের ডাক্তাররা সারা বিশ্বে নামি দামি। আমাদের সার্জনরা এখন হরদম ওপেন হার্ট সার্জারি করছে। প্রত্যেকটি প্রায় হসপিটালে ওপেন হার্ট সার্জন আছে যিনি করবেন সার্জন। তো যাই হোক, আবার ফিরে আসি। তো হাতের নাগালেই ডাক্তার। আপনি কেন আপনার কষ্ট হয়েছে একটু ডাক্তার দেখান না কেন? আপনি ফার্মেসিতে গিয়ে একটা ওষুধ খাওয়ার চেয়ে একজন চিকিৎসকরে দেখিয়ে তার প্রেসক্রিপশন নিয়ে ওষুধটা কিনেন। এবং এই যে অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে যাচ্ছে, নেক্রোসিস মানে তো সব পচে যাওয়া, মানে একটা হাড়ের মাথাটুকু যেটা মুভমেন্টে সবচেয়ে বেশি হেল্প করে সেটা তার পচে যাচ্ছে, ওই পর্যন্ত গিয়ে আমরা তারপরে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছি বা ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হচ্ছি। এটা আমাদের একদমই ব্যর্থতা। এবং অরিজিনাল অংশ কেটে ফেলে দিয়ে যখন আর্টিফিশিয়াল কিছু লাগানো হয়, ওই ব্যক্তিটা আসলে নর্মাল লাইফস্টাইল কতটুকু করতে পারে? অনেকটাই করতে পারবে, কিন্তু সে এই যে আমরা এখন 90 ডিগ্রি হিপ ফ্লেকশন করে বসছি, এটা করতে পারবে, কিন্তু সে স্কোয়াটিং করতে পারবে না। আমরা কখনো চাই না যে এই ধরনের জটিলতা কিছু করতে পারবে কিছু করতে পারবে না, না পারার মধ্যে কোনো রোগীরা থাক। তাই অবশ্যই এক্ষেত্রে জীবনযাপন পদ্ধতি পরিবর্তন আনার বিকল্প কিছু নেই। একটু জানতে চাই লাইফস্টাইলে কি কি ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবে? অবশ্যই যে আমরা যে কাজগুলো করলে আমার কষ্ট বেড়ে যাবে আমরা এগুলো করবো না। আমার স্কোয়াটিং করলে প্রবলেম, কিন্তু স্কোয়াটিং করবো না। স্কোয়াটিং না করে আমার জীবনযাত্রা চলতে হবে। অর্থাৎ একটি মানে খুব ইম্পর্টেন্ট এই স্কোয়াটিংয়ের ব্যাপারে, তা হলো আমরা যারা গ্রামে বসবাস করি তাদের ওয়াশরুমে গেলে বা টয়লেটে গেলে স্কোয়াটিং করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের ওখানে এমন সুন্দর করে আমাদের টয়লেটটা তৈরি করতে হবে অথবা চেয়ার কেটে নিতে হবে যাতে স্কোয়াটিং করতে না হয়। এটা একটা বিগ পরিবর্তন একদমই। এবং অনেক সময় আমাদের রুগীরা, গ্রামের রুগীরা, তারা এটাকে অস্বস্তি বোধ করে। তাদেরকে বোঝাতে হবে দিস ইজ ট্রিটমেন্ট, চিকিৎসা, এর বাইরে তো বিকল্প কিছু নাই আপনার জন্য। অ্যান্ড প্রতিদিন ওই রুগীকে এক্সারসাইজ করতে হবে। তার মাসেল পাওয়ার অ্যারাউন্ড দ্য এই হিপ জয়েন্টের আশেপাশের মাসেল পাওয়ারকে বাড়াতে হবে, শক্তিশালী করতে হবে। তাকে শিখতে হবে যে তার কিভাবে নিজে নিজে সে চলতে পারে, যাতে কার উপরে ডিপেন্ড করতে না হয়, পরিবারের আরেকজনকে যেন ডাকতে না হয়। আমার মনে হয় কি জানেন ডক্টর, ইদানিং পরিবারের সবাই ব্যস্ত। আপনি যে কাউকে ডেকে আপনার এই সাহায্য নেবেন, সে তার ব্যস্ততার জন্য অনেক সময় আপনাকে সাহায্যই করতে পারবে না। নিশ্চয়ই, মানে প্রত্যেকটা ব্যক্তি তার ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে আরেকজনকে হেল্প করার মতো সময়টুকু আমাদের মাঝে নেই। তাই আমরা চাই জীবনের শেষ দিনটি পর্যন্ত একদম যেন সুস্থ সবলভাবে হাঁটাচলা করতে পারে। এই হাঁটাচলা করার জন্য একজন সুস্থ ব্যক্তির, যাতে করে স্যার হিপ জয়েন্টে জটিলতা না হয়, তাদের উদ্দেশ্যে বিশেষ কোনো পরামর্শ রয়েছে কি? আপনার হিপ জয়েন্টে যখনই কোনো কষ্ট হবে, প্রথম পরামর্শ হাতের নাগালেই স্পেশালিস্ট। মানে কমপ্লিকেটেড অবস্থায় যাওয়ার পরে যেন আমরা কখনোই না যাই চিকিৎসক। আপনি ওই ওষুধের দোকানে গিয়া ব্যথানাশক ওষুধ না খেয়ে আপনি আপনার স্পেশালিস্টের কাছে যান। এবং যখনই ডায়াগনোসিস হবে তখন থেকে রেগুলার ফিজিওথেরাপি নেওয়াটাও খুব জরুরি। তার ফিজিওথেরাপির বিষয়ে একটা ছোট্ট পরামর্শ জানতে চাই। সেটা হচ্ছে অনেকের ধারণা ফিজিওথেরাপি নেবার পরে সেটা খুব একটা কার্যকর হয় না, বা একবার নিলাম অনেকেই আবার পরবর্তীতে উৎসাহী হচ্ছে না নিতে গিয়ে। আপনি কি বলতে চান, এটা কি নির্দিষ্ট সময় মেয়াদ আছে যেটা পর্যন্ত নিলে তিনি পরবর্তীতে সুস্থ থাকবেন? প্রশ্ন হলো কার্যকরী হয় না। আপনাকে একটু আগে আমি বলছিলাম যে আমরা অনেকভাবে দেখছি হিপ জয়েন্টের প্রবলেম খুঁজে পাই না। প্রবলেম খুঁজে পাওয়া গেল তার অ্যাবডাকশন করে। কি আছে? গ্লুটিয়াস মিডিয়াসে প্রবলেম। তো এইটা যদি ফাইন্ড আউট করা না যায়, তা আপনি ওখানে যত রকম এক্সারসাইজ করেন না কেন, ফিজিওথেরাপি কার্যকরী হবে না। নিশ্চয়ই তাই। তাহলে আপনাকে রাইট দক্ষ একজন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, যিনি প্রপার সমস্যাটি আসলে কোন মাসেলে, আমরা বারবার একটা মাসেলের নাম বলছি, ওই মাসেলটিতে সমস্যা আছে কিনা সকলের পক্ষে এটা ডায়াগনোসিস করা সম্ভব নয়, কেবলমাত্র একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের মাধ্যমেই সম্ভব। আর একটা প্রবলেম হলো যে দ্য পেইন ইজ কামিং ফ্রম L2, L3, L4, যেহেতু এখানে সাপ্লাই মানে কোমর থেকে, মেরুদণ্ডের হাড় থেকে আসে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এইদিকে যেহেতু পাচ্ছি না আমি, আপনি একটু যান না ওইদিকে, দেখেন না ওরা কি বলে। একদমই।
আপনি যখনই মানে গিয়ে চাপ দেবেন আমরা তখনই শুধু ব্যথা। চিন্তা করছি যে আমাদের হিপ জয়েন্টে ব্যথা, তার মানে হিপ জয়েন্টের আশেপাশে মাসেলগুলোতেই আমরা এক্সপ্লোর করি, Yes. কিন্তু এই ব্যথাটা যে অন্য কোথাও থেকে আসতে পারে, Referred হতে পারে। কোমরের কোনো হাড় থেকে আসতে পারে, Yes. এই ভাবনাটা আমাদের মাথায় নেই। এই কারণে ডায়াগনোসিসও অনেকটা লেট হয়ে যায় অনেক ক্ষেত্রে, হয়ে যায়, এই জন্য আমাদের কার্যকরী হয় না। প্রত্যেকটি মাসকুলোস্কেলিটাল ডিসঅর্ডার স্পেশালিস্টের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন, সেই ব্যক্তিটিকে সতর্ক থাকা প্রয়োজন যিনি সাফার করছেন। আমরা বারবার এই আয়োজনের মাধ্যমে বলতে চাই যে অবশ্যই কমপ্লিকেটেড কন্ডিশনে কখনোই বিশেষজ্ঞের কাছে না যেয়ে খুব দ্রুত সময়ের মাঝে যদি যেতে পারেন তাহলে অনেকটা সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। আলোচনার একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনার জন্য। এত সুন্দর করে রোগীদের জন্য বলছেন, রোগীরা অনেক ভালো বুঝবে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা জীবনযাত্রার পরিবর্তন আনি, দ্রুত সময়ের মাঝে চিকিৎসকের এবং মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ডিজিজটি আগে ফাইন্ড আউট করি এবং সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।